আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, শুভ সকাল। সকাল 10টায় আমাদের লাইভ ক্লাসে চলে আসলাম। আমাদের ফাইনাল সাজেশন ব্যাচের 14 নম্বর ক্লাসে, 14 নম্বর ক্লাসে সবাই একে একে আজকের ক্লাসে কানেক্টেড হয়ে যাও। আমি তোমাদের কানেক্টেড হওয়ার জন্য অপেক্ষা করছি। আজকে আমাদের 14 নম্বর ক্লাসের যে টার্গেট, যে পড়া ছিল, সেগুলো তোমরা পড়েছো কিনা সেটা প্রথমে দেখার বিষয়। সেই যে পড়া দেওয়া ছিল, সেই পড়া দেওয়ার উপরে আমি একটি ক্লাস টেস্ট নিয়ে আমি পরবর্তী অংশে অর্থাৎ আমাদের ক্লাসে আজকের আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। তো দেখি তোমরা কে কে আছো। আমি তোমাদের জন্য 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিটের মধ্যে কারা কারা কানেক্টেড হয়েছো, আমি 3 মিনিট সময় দিয়ে মোটামুটি আমাদের ক্লাসটা শুরু করে দেব। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। দেখি তোমরা কে কে কানেক্টেড আছো বা হচ্ছ, সেটা আমি একটু দেখছি। তোমাদের কে কে আমি যা পড়া দিয়েছিলাম সেগুলো পড়া করে রেখেছো সেটা একটু দেখতে চাচ্ছি। চলে আসলাম আমাদের ফাইনাল সাজেশন ব্যাচ। সবাই কানেক্টেড হয়ে যাও। শুভ সকাল। হ্যাঁ, সবাই এসেছো, কেউ কেউ এসেছো। সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। কৃষ্ণা বৈষ্ণব, আদাব। কৃষ্ণা, তোমাকে কালকে দেখেছিলাম অনেকদিন। তুমি তো ক্লাস করো, তো তুমি অনেকদিন ক্লাস করো না, এর জন্য তোমাকে বলছিলাম যে কালকে কৃষ্ণা কোথায়। যাক, তুমি আজকে কানেক্টেড হয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি 3 মিনিট অপেক্ষা করব তোমাদের জন্য। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো ঠিক আছে, আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। তিন মিনিট হয়ে গেছে। তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। অনেকে আমাকে সালাম দিয়েছো, তাই অনেকে আমার জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, রব্বুল আলমিনের রহমতে অনেক অনেক ভালো আছি। আহ, অনেকে জানতে চেয়েছো, অনেকে নমস্কার আদাব দিয়েছো, আদাব। তো সকলের কুশল কামনা করে, ভালো কামনা করে আমি আজকের ক্লাস শুরু করছি। আমাদের গত ক্লাসে যেটা পড়া দেওয়া ছিল, আমাদের গত ক্লাসে পড়া দেওয়া ছিল রাইট ফর্ম অফ ভার্বস রিভিশন 31 থেকে 60। আমি 31 থেকে 60 থেকে 7টি প্রশ্ন করতে দিব। আমি প্রত্যাশা করব তোমরা কমপক্ষে 5টি প্রশ্নে যাতে পারো, 7টির মধ্য থেকে। সেটা আমি প্রত্যাশা করব তোমাদের কাছ থেকে। আর হচ্ছে তারপরে আমি তোমাদেরকে লিখতে দিতে চাচ্ছি, এরপরে লিখতে দেব হচ্ছে অ্যান্টোনিম 2009 থেকে 10 সাল। 2009 থেকে 10 সাল।
ঠিক আছে। প্রথমে রাইট ফর্ম অফ ভার্বস আমি লিখতে দিচ্ছি। আমরা ক্লাস টেস্টটা শেষ করি, তারপরে আমরা আমাদের অন্যদিকে চলে যাচ্ছি। আমাদের আজকে কি বলো, 31 থেকে 60। ফাইন। আচ্ছা, ক্লাস টেস্ট রাইট ফর্ম অফ ভার্বস সবাই দ্রুত খাতায় লিখে ফেলবে, সময় বেশি নেবে না, কারণ ক্লাস টেস্ট তো। এরপর আমাদের কারেকশন আজকে নতুন আলোচনা আছে, অনেক আলোচনা আছে, অনেকগুলো টপিক আমাদের আজকে আছে, যেহেতু আমাদের ক্লাস প্ল্যান করা। তো 31 থেকে 60, তো আচ্ছা ঠিক আছে। ক্লাস টেস্ট রাইট ফর্ম অফ ভার্বস 31 থেকে 60। আমি 7টি লিখতে দিচ্ছি, তোমরা আশা করি 7টি উত্তর পারবে। 7টির ভিতরে 5টা কমপক্ষে পারবে, এটা আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি। সবাই বই বন্ধ করো, বই থেকে দেখে লিখবে না। আচ্ছা, দি হেন লে অ্যান এগ লাস্ট নাইট। গত রাতে মুরগিটা একটি ডিম পেড়েছিল। তারপর লেখো দ্য সান রাইস, তোমার হচ্ছে at 5:16 tomorrow. C নম্বর। Fish eat raw in many countries. তারপর হচ্ছে আচ্ছা, one should love one's country. আচ্ছা, এই নম্বর। he goes to college walk. আচ্ছা, we should invent, আচ্ছা কি বলছে, none can succeed without work hard. আচ্ছা, I wish I sing a folk song. লিখো। আমি রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিট, 2 মিনিটস। এখন দেখো তোমরা, লাইভটা 10 মিনিট চলছে, মানে 8 মিনিট চলছে। 10 মিনিটের সময় আমি শেষ করব। 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময়ের ভিতর করে ফেলো। আচ্ছা, আর 1 মিনিট আছে। 1 মিনিটের মধ্যে সবই করে ফেলো, যেহেতু এগুলো তোমাদের পড়া দেওয়া ছিল, সেখান থেকে পড়াটা নিচ্ছি। সো আশা করি তোমরা খুব দ্রুতই লিখে ফেলবে। এরপরে আমাদের অ্যান্টোনিম পড়া ছিল, অ্যান্টোনিম থেকে লিখতে দেবো। চেঞ্জিং ওয়ার্ড পড়া ছিল, চেঞ্জিং ওয়ার্ড থেকে লিখতে দেবো।
আমাদের আর 20 সেকেন্ড সময় আছে। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো কেমন আছি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের রহমতে ভালো আছি। হ্যাঁ, টাইম ইজ আপ, সময় অনেক শেষ হয়ে গেছে। আমি অবশ্য তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, 1 মিনিট হয়ে গেল। আচ্ছা দেখো, শুরু করছি। দেখো, প্রথমে বলছে দ্য হেন, মুরগিটি, লে অ্যান এগ লাস্ট নাইট, মুরগিটি গত রাতে একটি ডিম পেড়েছিল। লাস্ট নাইট থাকার কারণে এটা হচ্ছে মূল ভার্বের ভি টু হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য লে থেকে লেট। দ্য হেন লেড অ্যান এগ লাস্ট নাইট, গত রাতে মুরগিটি একটি ডিম পেড়েছিল। তারপর হচ্ছে দি সান রাইস থেকে, দেখো টুমোরো আগামীকাল, তাহলে তোমার উইল রাইস। দ্য সান উইল রাইস অ্যাট 5:16 টুমোরো, সূর্য আগামীকাল 5:16 উঠবে। সি নম্বর হচ্ছে ফিশ মানে মাছ, ইট মানে খাওয়া। মাছ খায় নাকি মাছকে খাওয়া হয়? মাছকে খাওয়া হয়, এটা প্যাসিভ ভয়েস, তার জন্য ইজ ইটেন, মাছকে খাওয়া হয়। র কাঁচা, ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে। ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, তোমরা জানো শুড একটা মোডাল, মোডালের পর ভার্বের পরিবর্তন হয় না, যা আছে তাই বসে, কাজেই লাভ থেকে লাভই বসে যাবে। ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, প্রত্যেকের উচিত তার দেশকে ভালোবাসা। ই নম্বর, হি গোজ টু কলেজ ওয়াক, তাহলে গো একটা ভার্ব, ওয়াক একটা ভার্ব, তোমরা দেখতেই পাচ্ছ একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কাজে ওয়াক থেকে ওয়াকিং। হি গোজ টু কলেজ ওয়াকিং, সে হেঁটে হেঁটে কলেজে যায়। তারপরে নান ক্যান সাকসিড উইদাউট ওয়ার্ক থেকে ওয়ার্কিং হার্ড, উইদাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কাজে ওয়ার্ক থেকে ওয়ার্কিং। জি নম্বর, আই উইশ আই সিং এ ফোক সং, তোমরা জানো উইশ এর পর যদি মূল ভার্ব থাকে ভি টু বসান যায়, কুড প্লাস ভি ওয়ান বসান যায়, তবে কুড প্লাস ভি ওয়ানটা বসানো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কুড সিং। আবার একটু বলছি, সবাই খেয়াল করো। প্রথম বাক্যটি, দ্য হেন লে অ্যান এগ লাস্ট নাইট, মুরগিটি গত রাতে একটি ডিম পেড়েছিল। গত রাতে মানে পাস্ট ইনডিফিনিট, তার জন্য ভি টু, তার জন্য লে থেকে লেট বসেছে। দ্য সান, সূর্যটি, রাইস অ্যাট 5:16 টুমোরো, সূর্যটি আগামীকাল 5:16 উঠবে। আগামীকাল যেহেতু আছে ফিউচার ইনডিফিনিটেন্স, তার জন্য শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান, উইল রাইস। ফিশ ইট র ইন মেনি কান্ট্রিজ, মাছ অনেক দেশে কাঁচা খাওয়া হয়, তাহলে ইজ ইটেন, কাঁচা খাওয়া হয় ইন অনেক, মানে ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে। ডি নম্বর, ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, প্রত্যেকের উচিত প্রত্যেকে ভালোবাসা, তাহলে লাভ ওয়ানস কান্ট্রি। তারপর ওয়ান শুড গো, হি গোজ টু কলেজ ওয়াক থেকে ওয়াকিং, তাহলে ওয়াক থেকে ওয়াকিং, তোমার দেখো। আচ্ছা, এফ নম্বর, নান ক্যান সাকসিড উইদাউট ওয়ার্ক থেকে ওয়ার্কিং হার্ড। জি নম্বর, আই উইশ আই সিং এ ফোক সং, তাহলে কুড সিং আ ফোক সং। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস টেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে বাড়ি কাজ ছিল সেই বাড়ি কাজের উপর আমি তোমাদের রাইট কমার্স পড়ে নিলাম 31 থেকে 60 পর্যন্ত। আমি এই ক্লাসের কিছু অংশ তোমার হচ্ছে আমি ইউটিউব বা ফেসবুক দুটো জায়গাতেই দিব রেকর্ডেড। তো যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি তাদের জন্য আমি একটু বলে রাখি যে যারা ব্যাচে এখনো পর্যন্ত ভর্তি হওনি, দেখো আমাদের 14 নম্বর ক্লাস যে চলছে, আমরা 13টি ক্লাস করেছি। আমাদের এই 13টি ক্লাস গ্রুপেই সেভ রয়েছে। আমরা প্রতিদিন 2টি করে ক্লাস করাই। তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি বা সুপার শর্ট বুস্টার সাজেশনসটি সংগ্রহ করনি, তোমাদের কাছে বলবো তোমরা যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে মোটামুটি এলোমেলো হচ্ছে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো, এবং ভর্তি হয়ে তুমি জাস্ট এই ক্লাসগুলো এবং সাজেশনসটি, বুস্টার সাজেশনসটি ফলো করলে নিশ্চিত পাস করে যাবে। তো তুমি ভর্তি হতে চাও যদি, বা ব্যাচে যদি ভর্তি হতে চাও অথবা সাজেশনসটি নিতে চাও, এই নম্বরে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। তোমার হাতে যে কটা দিন সময় আছে, কটা দিন যদি তোমার সামনের যে ক্লাসগুলো আছে, আমরা রুটিন প্ল্যান করে ক্লাস করছি। আমাদের রুটিন প্ল্যান দেখতেই পাচ্ছ, আমাদের ক্লাস করানোর রুটিন প্ল্যান রয়েছে।
এই রুটিন অনুসারে আমরা মূলত ক্লাসগুলো করছি। সামনে করে আমাদের আরো অনেকগুলো ক্লাস আছে প্রতিদিন। এখনো আজকে যে ক্লাসটা করছি এটা হচ্ছে আজকে 5 তারিখ। আমাদের সামনে এখনো অনেকটা সময় আছে। আমরা প্রত্যাশা করি আমাদের পরীক্ষার 1 সপ্তাহ আগে আমাদের কোর্সটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। এরপর 1 সপ্তাহ ধরে তোমরা বাসায় বেশ রিভিশন করবে, আমি তোমাদেরকে মডেল টেস্ট নিতে থাকবো। তখন প্রতিদিন যখন দুইটা দুইটা করে ক্লাস দেওয়া হয় তাহলে বেশ খুব ভালোভাবেই কোর্সটাকে কমপ্লিট করে নেওয়া যায়। তো আমরা সাধারণত 1.5 ঘন্টা বা 2 ঘন্টা কখনো কখনো ক্লাসটি করি। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তাদেরকে বলবো, যারা শেষ মুহূর্তে ভর্তি হতে চাও বা সাজেশনসটি সংগ্রহ করতে চাও, তোমরা নিশ্চিতভাবে তোমরা এখানে এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো বা ভর্তি হতে পারো। আচ্ছা, আর যারা ক্লাসটা তুমি করছি আমার রেকর্ডেড মানে তোমার ব্যাচে বসেই, যারা ব্যাচে দেখছো তারা আবার কি মনে করো যে স্যার আবার অ্যাড দেওয়া শুরু করছে কেন? মানে মূলত অ্যাড না, এটা হচ্ছে সকলকে জানানো। যারা যারা এখনো পর্যন্ত ভর্তি হয় নাই তাদেরকে জানালাম আর কি। এই ক্লাসটা আমি অবশ্য ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই দিব, রেকর্ডেড ক্লাসটা। মানে এটা রেকর্ডেড যেটা থাকবে সেটা আমি দিয়ে দেবো, আছে এর জন্য আর কি 14 নম্বর ক্লাসটা। এনিওয়ে, এরপর আসলে আমাদের চেঞ্জিং ওয়ার্ডের একটা ক্লাস টেস্টের দিকে চলে যাচ্ছি আমরা। চেঞ্জিং ওয়ার্ড আমি তোমাদেরকে যে পড়া দিয়েছিলাম সেখান থেকে লিখতে দিচ্ছি। সরি, আমার খেয়াল নাই কোথা থেকে যেন দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, দিয়েছিলাম পড়া হচ্ছে তোমার চেঞ্জিং দিয়েছিলাম 11-12, 2011 সাল 12 সাল। আচ্ছা, 11 সাল থেকে এবং 12 সাল থেকে আমি তোমাদেরকে 7টি শব্দ লিখতে দিচ্ছি। আশা করি তোমরা এখান মধ্যে কমপক্ষে 5টি পারবে, সেটা আমার প্রত্যাশা। তোমাদের এই চেঞ্জিং ওয়ার্ড জিনিসটা হচ্ছে সূত্র ততটা কাজে দেয় না, এটা মূলত মুখস্থ নির্ভর একটা আইটেম। আমি তোমাদের যে 100টি বাক্য দিয়েছি সেইগুলো প্লাস বিগত বছরের প্রশ্নগুলো পড়বে, তাহলে প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে 7টি লিখতে দিচ্ছি, তোমরা সবাই একটু ভালো করে লেখো। 11-12, তো 11তে আমাদের রয়েছে থার্স্ট। থার্স্টের অ্যাডজেক্টিভ করবা। থার্স্টের অ্যাডজেক্টিভ করো। তারপরে হচ্ছে তোমার হচ্ছে পুরের নাউন করো। পুর মানে গরিব। তো দারিদ্র ইংরেজিটা কি? নাউন করো। সে নম্বরে হচ্ছে তোমার ক্রিয়েশন। ক্রিয়েশনের ভার্ব করো। তারপরে হচ্ছে তোমার হোয়াইটের ভার্ব করো। হোয়াইট মানে হচ্ছে সাদা, তো সাদা করা এটা ভার্ব করো। তারপরে হচ্ছে তোমার কারেজের অ্যাডজেক্টিভ করো। এফ নম্বরে রয়েছে তোমার হচ্ছে এফ নম্বরে দিব হচ্ছে নোর নাউন করো। নোর নাউন কিন্তু অনেকবার আমরা করেছি, এটা প্রচুর আসে। প্রত্যেক দিনই তো এক একবার লিখতেছো, দেখো প্রত্যেকবার যে বোর্ড কোশ্চেন পড়া যাচ্ছি প্রতিদিন কিন্তু একবার করে লিখতেছো। তো এটা বুঝতেই পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ। ওয়াইজ, ওয়াইজের নাউন করো। আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি, সবাই এগুলো 3 মিনিট না 2 মিনিট সময়ের ভিতরে হয়ে যাওয়ার কথা।
সবাই করে ফেলো। আশা করি সবার হয়ে গেছে, ডান লিখে দাও। আচ্ছা হয়ে গেছে, ডান, থ্যাংক ইউ। আচ্ছা শুরু করি। কি বলছে থার্স্ট? থার্স্টের কি বলো? থার্স্টের হচ্ছে তো দেখো থার্স্ট, থার্স্ট থেকে হচ্ছে তোমার কি, থার্স্ট থেকে নাউন অ্যাডজেক্টিভটা হচ্ছে থার্স্টি। থার্স্টি মানে মূলত কোনো নাউনের সাথে আমরা নোট যদি বলি, সেটা হচ্ছে কোনো নাউনের সাথে আমরা যদি ওয়াই যোগ করি সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন তাহলে থার্স্ট থেকে থার্স্টি। আচ্ছা তো কি বলে থার্স্ট থেকে কি বলো থার্স্টি। এমনি করে হেলথ বলো, হেলথের নাউন কি? হেলথের সাথে একটা ওয়াই যোগ করো, তাহলে কি বলো? হেলদি। ওয়েলথের সাথে একটা ওয়াই যোগ করো, ওয়েলদি। তারপর হচ্ছে তোমার এরকম কত আছে, যেমন রেইন মানে বৃষ্টি, তো রেইনের সাথে একটা ওয়াই যোগ করো, রেইনি। হাজার হাজার আছে। যেমন ধরো আমি যদি বলি যে ওয়াটার মানে জল, তাহলে ওয়াটার সাথে একটা ওয়াই যোগ করো, ওয়াটারি। মানে কোনো নাউনের সাথে ওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এখানে দেখো কি বলতে, থার্স্ট থেকে থার্স্টি। তারপরে পুর থেকে পুভার্টি, নাউন হচ্ছে পুভার্টি। মানে পুর মানে গরিব, তাহলে দরিদ্র, মানে কি বলে পুর মানে দরিদ্র, আর পুভার্টি মানে দারিদ্র। আচ্ছা তো দেখো তারপরে পুর থেকে পুভার্টি, ক্রিয়েট ক্রিয়েশন থেকে ক্রিয়েট, হোয়াইট থেকে হোয়াইটেন, তারপর করেজ থেকে করেজিয়াস, তারপরে নো থেকে নলেজ। এটা বোধহয় বেশ কয়েকবার লিখছো, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, তোমরা অনেকবার লিখছো এটা। ওয়াইজ থেকে উইজডম। এবার সব বাক্য রচনা, সহজ সরল বাক্য রচনা করবে। থার্স্টি, যেমন দ্য ক্রো ইজ থার্স্টি। ঠিক আছে, মানে সহজ বাক্য রচনা করতে হবে, সহজ যাতে ভুল না যায়। আর বড় বাক্য রচনা করতে গেলাম আর আমার বাক্যটা হলো না, তাহলে আমও গেল সালাও গেল। বাক্য রচনা যেটা দিয়ে করবো আন্ডারলাইন করে দিবা। বাক্য রচনা নিশ্চয়ই গ্রামাটিক্যাল অংশের ডান পাশেরটা দিয়ে করতে হয়। পুরের নাউন হচ্ছে পুভার্টি। যেমন তুমি বলতে পারো যে পুভার্টি হিন্ডার্স, দারিদ্রতা কি, দারিদ্র কি করে, মানে নষ্ট করে, অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট, সকল ধরনের উন্নয়নকে, ডেভেলপমেন্ট এফোর্টস। আমাদের দেশের যত উন্নয়নমূলক প্রচেষ্টা রয়েছে, আমাদের দেশের দারিদ্র সেগুলোকে নষ্ট করে দেয়। তারপর আসো তোমার ক্রিয়েশন, ক্রিয়েশন মানে সৃষ্টি।
ক্রিয়েট মানে সৃষ্টি করা, যেমন উই শুড ক্রিয়েট, আমাদের সৃষ্টি করা উচিত নো কি বলে নো নয়জেন্স, আমাদের কোনো নৈরাজ্য বা কোনো একটা গোলমাল সৃষ্টি করা উচিত নয়। তারপর হোয়াইট মানে সাদা করা, লেট আস কি বলে ইউ শুড হোয়াইটেন ইউর শার্ট, ইউ শুড হোয়াইটেন তোমার উচিত সাদা করা দ্য ওয়াল, দেয়ালটিকে সাদা করা উচিত। তারপর যদি বলো কারেজ মানে সাহস করা মানে সাহস, এটা নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে করেজিয়াস মানে সাহসী, যেমন হি ইজ আ করেজিয়াস ম্যান। করেজিয়াস ম্যান, নোর মানে হচ্ছে জানা, নলেজ মানে জ্ঞান। তো বাক্য রচনা করো যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এটা বোধহয় প্রতিদিনই একবার করে লিখতে দিচ্ছি তোমাদের, মানে প্রতি বোর্ডেই প্রায় বাড়তেছে, এক বছর পর পরই প্রায় আসে, এর জন্য তোমাদেরকে বারবার লিখতে দেওয়া হচ্ছে। ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম, যেমন কি বলা যায় যে উইজডম মানে প্রজ্ঞা, জ্ঞান, ইজ অ্যান অ্যাসেট, এটা একটা সম্পদ। প্রজ্ঞা হচ্ছে একটি সম্পদ, মানুষের হচ্ছে প্রজ্ঞা একটি সম্পদ। পোভার্টি ইজ এ কার্স, খুব সুন্দর বাক্য তো, পোভার্টি ইজ এ কার্স, পোভার্টি ইজ এ কার্স, খুব সুন্দর বাক্য। বেলায়েত হোসেন আসিফ, দে হোয়াইট অন দ্য ওয়াল, প্লিজ এনশিওর দ্য ডোর ইজ ক্লোজড। হ্যাঁ শিওরের কি ভার্ব দিয়েছে না, দেয়নি তো, ক্রিয়েট দিয়েছিলাম প্লিজ। আচ্ছা তুমি বোধহয় লিখছো, আমি যা দিয়েছি তুমি সেটা লেখো নাই। ক্রিয়েটের চেয়েছে ভার্ব, ক্রিয়েশনের ভার্ব, ক্রিয়েটিভিটি না, ক্রিয়েটিভিটি তো নাউন, ক্রিয়েশনের নাউন তো ক্রিয়েটিভিটি তো নাউন, ঠিক আছে, ক্রিয়েটিভিটিটা নাউন, কেমন, ক্রিয়েটিভিটিটা নাউন। আচ্ছা ক্রিয়েটিভিটি দিলে হবে না, না ক্রিয়েটিভিটিটা নাউন, ক্রিয়েটিভিটি ভার্ব না তো, ক্রিয়েটিভিটি ভার্ব না, ক্রিয়েটিভিটিটা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটিটা নাউন, সৃজনশীলতা সেটাও নাউন, ক্রিয়েশনও নাউন, ক্রিয়েটিভিটিও নাউন, দুটোই নাউন। ক্রিয়েট হচ্ছে ভার্ব, সৃষ্টিকর্তা, সৃষ্টি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা এবার অ্যান্টোনিমের জগতে চলে যাচ্ছি। দেখো তোমাদের অ্যান্টোনিম পড়া ছিল কত সাল, আমি একটু পর পর ভুলে যাই, আসলে তো কি বললাম বুঝলাম না, বয়স হয়েছে নাকি তার জন্য ভুলে যাই। আচ্ছা অ্যান্টোনিম হতো 2009-10, ফাইন, 2009-10 অ্যান্টোনিম, একটু বললাম এখন আবার ভুলে গেছি। আচ্ছা অ্যান্টোনিম 2009-10, অ্যান্টোনিম 2009-10। আচ্ছা এখান থেকে আমি লিখতে দিচ্ছি, সবাই একটু আমরা ক্লাস টেস্টে পার্টিসিপেট করে, অনেক সময় লেগে যাচ্ছে এটার জন্য, আসলে কেমন হচ্ছে যেন বেশ সময় লেগে যাচ্ছে না। আচ্ছা সময় আমি আর একটু কমের ভিতরে যাতে দিতে পারা যায় সেটা চেষ্টা করছি। আচ্ছা অনেক সময় হয়ে গেছে। আচ্ছা দেখো আমি তোমাদের এরপরে অ্যান্টোনিম থেকে লিখতে দিচ্ছি 9-10। আচ্ছা 9-10 থেকে লিখতে দিচ্ছি। প্রথমত দেখো ব্রিফ মানে নিশ্চয়ই মনে আছে, মানে সংক্ষিপ্ত। আচ্ছা এর বিপরীতটা কি হবে? তারপর হচ্ছে কনফার্ম, আচ্ছা এটা বোধহয় ছিল না 2009-10 সাল, কি ছিল 2009-10 বোধহয় ছিল কিনা, 9-10 ছিল কিনা। আচ্ছা যাই হোক, কনফার্ম কালকেও লিখতে দিয়েছিলাম। আচ্ছা লিগালও লিখতে দিয়েছিলাম, স্লোলি আস্তে আস্তে। তারপর হচ্ছে সিনমোস, এম্বিগুয়াস, তারপরে হচ্ছে তোমার কমপ্লেক্সিটি, তারপর হচ্ছে সিমিলার, আইডেল মানে অলস, তারপর হচ্ছে তোমার টিমিড মানে ভীতু। সবাই করে ফেলো, আমি তোমাদের এবার কিন্তু 2 মিনিট সময় দিব, এবার 2 মিনিটে বেশি দিব না, কেমন? আচ্ছা এফজি সবাই করে ফেলো। ব্রিফ মানে সংক্ষিপ্ত বিপরীতটা কি হতে পারে? তারপর হচ্ছে তোমার হচ্ছে স্লোলি মানে আস্তে আস্তে, এর বিপরীতটা কি হতে পারে? অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থক, যে কথার মধ্যে দুটো মিনিং পাওয়া যায় সেটাকে আমরা দ্ব্যর্থক বলে থাকি, ডাবল মিনিং যেটা। তারপর হচ্ছে কমপ্লেক্সিটি মানে জটিলতা, তাহলে তোমার কি হবে? দেখো সিমিলার মানে হচ্ছে একই রকম হওয়া, আইডল শব্দের অর্থ অলস, টিমিড মানে ভীতু বা কাপুরুষ। তো এর মধ্যে কোনটা হতে পারে, মানে কোনগুলো তোমার বিপরীত শব্দ? সবাই ঝটপট খাতায় লিখে ডান লিখে জানাতে পারো, ডান লিখে না জানালেও আমি 2 মিনিটের মধ্যে শুরু করে দেব, আমার হাতে 1 মিনিট রয়েছে। থার্স্টি ক্রো, থার্স্টি ইজ ক্রো, কোনটা সঠিক?
সঠিক হচ্ছে প্রথমটা, এ থার্স্টি ক্রো, এ থার্স্টি ইজ ক্রো, ওইটা হয় না। আচ্ছা আলহামদুলিল্লাহ, স্যার এইগুলো কালকে দিছিলেন? আচ্ছা দু একটা দিছিলাম, সব কটা দিই নাই। মাহফুজা রানা, আচ্ছা ঠিক আছে। স্যার তিনটি বিষয়ে বাক্য তৈরি করতে বলে, তিনটি বিষয়ে যেন বাক্য তৈরি করতে পারি তার জন্য কিছু বলেন। সাদিয়া এস কে জাহান, আমি বাক্য রচনা করার নিয়ম তোমাদেরকে শিখাবো, কোনো সমস্যা নেই। প্রতীক্ষা বলেছো ক্রিয়েশনের ভার্ব রিক্রিয়েশন হবে কিনা? না, হবে না। ক্রিয়েশন মানে সৃষ্টি, আর রিক্রিয়েশন মানে তো বিনোদন। বিনোদন এটা হচ্ছে দুই দুই মেরুর দুই জিনিস, এটা হবে না। আচ্ছা, মেঘ রাজ্যের রাজকন্যা, মেঘ রাজ্যের রাজকন্যা কি বলেছে? স্যার নাউনের ভার্বের বিষয়টা আরেকবার যদি একটু বলেন, আগের ক্লাসগুলো করা হয়নি হয়তো, বুঝতেছি না। এই দুইটা উল্লেখ থাকলে কোনটাই কে লিখতে হবে? নাউন থাকতে হলে নাউন ব্র্যাকেটে থাকলে নাউন লিখতে হবে, ভার্ব থাকলে ভার্ব লিখতে হবে। এক কথায় ব্র্যাকেটে যে পার্টস অফ স্পিচটা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে। প্রিয় আমার শিক্ষার্থীরা, হ্যাঁ আমাদের হয়ে গেছে, তো আমরা শুরু করি। আসো, ব্রিফ মানে কি? ব্রিফ মানে সংক্ষিপ্ত। তো বিপরীতটা হচ্ছে তোমার, ব্রিফের বিপরীতটা হচ্ছে তোমার বিস্তারিত। তাহলে তোমার ডিটেইল, ব্রিফ না ডিটেইলড, বিস্তারিত। যেমন হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। আর ডিটেইলড ডেসক্রিপশন, সে আমাকে একটা বিস্তারিত বর্ণনা দিয়েছিল। এরপর আসো, আচ্ছা এর অনেক কিছু হয়, শুধু ডিটেইলড হবে কেন? এলাবোরেট হতে পারে। ঠিক আছে, আমি একটা লিখতেছি, তোমরা কিন্তু পরীক্ষা একটা লিখবে, একাধিক লিখলে কিন্তু নম্বর কাটা যেতে পারে। স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে, এর বিপরীত হচ্ছে ফাস্ট, দ্রুত, বা স্পিডিলি, বা স্পিডিলি। তুমি যেটা লেখো, যেমন হি রানস ফাস্ট, একেবারে সহজ বাক্য, হি রানস ফাস্ট, দ্যাটস ইট, হয়ে গেল। হি হি সরি তোমার হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, এখানে ফাস্ট শেষ। আচ্ছা এরপর আসো সে নম্বর। এম্বিগুয়াস মানে হচ্ছে তোমার কি, দ্ব্যর্থক, যেখানে দু ধরনের কথা পাওয়া যায়। তাহলে তুমি ক্লিয়ার বলতে পারো, যেটা হচ্ছে কোনো মানে মানে ই নাই, কোনো অস্পষ্টতা নাই, ক্লিয়ার যেটা। যেমন কি বলা যায় যে ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ইজ ইনোসেন্ট, সে যে নির্দোষ সেটা ক্লিয়ার। এটা এখানে কোনো দ্ব্যর্থক কথা নাই, এখানে কোনো অস্পষ্টতা নেই যে সে ইনোসেন্ট। কমপ্লেক্সিটি তুমি বলতে পারো সিম্পলিসিটি, মানে হচ্ছে সরলতা, সিম্পলিসিটি। যেমন আই লাইক, আমি পছন্দ করি, হিজ সিম্পলিসিটি, আমি তার সিম্পলিসিটিকে পছন্দ করি, সিম্পলিসিটি, আমি তার সরলতাকে পছন্দ করি। হয়ে গেল। তারপর আসো তোমার ই নম্বর, সিমিলারের বিপরীত হচ্ছে ডিসসিমিলার। সিমিলার মানে একই রকম, আর ডিসসিমিলার মানে ভিন্ন। যেমন টু ব্রাদার্স, দুটি ভাই, টু ব্রাদার্স আর ডিসসিমিলার, দুটি ভাই ডিসসিমিলার, তাহলে ডিসিমিলার হয়ে গেল। এরপর আসো তোমার আইডল মানে হচ্ছে অলস, অলসের বিপরীত বলতে পারো হচ্ছে তোমার আইডল, তাই তো অলস, তাহলে অ্যাক্টিভ বলতে পারো বা হার্ড ওয়ার্কিং বলতে পারো। যেমন দি ম্যান ইজ অ্যাক্টিভ, লোকটি সক্রিয় বা কার্যক্ষম। তারপর আসো টিমিড মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ। এর যদি আমরা বিপরীত বলি, ভীরু বা কাপুরুষের বিপরীত হচ্ছে তোমার ব্রেভ, মানে সাহসী। যেমন হি ইজ ব্রেভ ম্যান, সে একজন সাহসী মানুষ। কেমন? তো দেখো তো, আমরা সহজে এরকম বাক্য রচনা করে দিব, তাতে আমাদের দেখা যায় হয়ে যাবে। তাহলে আমরা এবার আমাদের আজকের যে আলোচনা সেখানে চলে যাই। আনএম্বিগুয়াস হবে কিনা? হ্যাঁ হবে। সিমিলার ডিফারেন্ট অবশ্যই হবে। আচ্ছা এম্বিগুয়াস লং হবে কিনা? কিসের লং? এ নম্বরে লং, হ্যাঁ হবে লং হবে। আনএম্বিগুয়াস হবে। সিম্পলিসিটি ইজ দ্য গ্রেট ভার্চু, হ্যাঁ হবে। সিমিলার ডিফারেন্ট হবে কিনা? হ্যাঁ হবে। ব্রিফ লং হবে। হি টোল্ড মি এভরিথিং ইন ডিটেলস, ইন ডিটেলস হয় না, ইন ডিটেইল হয়। শুধু ডিটেল লিখলে হবে? ডিটেইল মূলত নাউন হয়ে যায়, ডিটেইলড লিখতে ভালো হয়। আচ্ছা ডিটেইলও হয়। আসিফ ইজ এ ব্রেভ ম্যান, রাইট। রিয়াদ ভাইয়া সবার জন্য প্রিয় হয়ে উঠলো কেন? আচ্ছা ঠিক আছে। কি বলছে, আগে শিখালে ভালো হতো, এখন এগুলোর সাথে প্র্যাকটিস করতে পারতাম। ও বাক্য রচনা, রাইট, সেটা ঠিক বলছো। আমি একটু
হি গিভ মি, আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। আচ্ছা, আরিফ স্যার ইজ এ ব্রেভ ম্যান, আমি সাহসী মানুষ। আয় হায়, আমি হচ্ছে ভিতুর ডিম, আমি হচ্ছে ভিতু। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ, তোমরা আমাকে সাহসী বলেছো, আমি সাহসী হওয়ার চেষ্টা করছি। আচ্ছা তো গেল এটা। তো আমরা কি করবো এখন? আমাদের যে ক্লাস প্ল্যান ছিল, আজকে তো অনেক আলোচনার বিষয় রে, এতগুলো সময় কোথায় পাবো? কারেকশন রুল নম্বর 10 এবং বুস্টার বা 42 থেকে 50। আচ্ছা, রুল নম্বর 10। আচ্ছা শুরু করছি, আসো। আজকে তো অনেকগুলো আলোচনার বিষয় রয়েছে, এতগুলো সময় পাওয়াই তো মুশকিল। ক্লাস টেস্টটা একটু ছোট করে নিলে ভালো হতো, বা না নিলেই ভালো হতো, তারপরে তো নিতে হবে, তাই তো নিতে হলো। রুল নম্বর 10-এ চলে যাচ্ছে। রুল নম্বর 10-এ যে বিষয়গুলো আলোচনা করবো সবাই একটু খেয়াল করো। প্রথমে আমরা রুল নম্বর 10-এ কিছু টপিক নিয়ে আলোচনা করবো। এগুলো খুবই ক্রুশাল টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তো এর জন্য আমরা এই প্রশ্নগুলোকে খুবই প্রায়োরিটি দিচ্ছি। ইনসিস্ট প্রথমে, ইনসিস্ট, তারপর হচ্ছে প্রেফার, তারপরে অ্যাভেল, তারপরে ইনফার্ম। আমরা চারটা জিনিসই আলোচনা করবো এখানে, দেখো সবাই। তো প্রথমত আমি তোমাদেরকে ইনসিস্ট নিয়ে আলোচনা করছি। এখানে যদি তোমাকে এখান থেকে বুঝাই তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে, এর জন্য আমি তোমাদেরকে একটু আলাদা পেজে নিয়ে বুঝাচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। প্রথমে আমরা ইনসিস্ট বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। ইনসিস্ট, দেখো ইনসিস্ট শব্দের অর্থ। রুল নম্বর 10 আমি এক একটা টপিককে একটু আলাদা করে বুঝাচ্ছি, তোমরা খেয়াল করো সবাই। প্রথমে ইনসিস্ট নিয়ে আলোচনা করছি 1 নম্বরে। তো ইনসিস্টের বিষয়টা হচ্ছে কি, দেখো ইনসিস্ট মানে হচ্ছে জোরাজুরি করা বা পিরাপিরি করা। আমি বললাম জোরাজুরি করা, জোরাজুরি করা। এই ইনসিস্টের পরে আমাদেরকে সূত্রটা হচ্ছে ইনসিস্টের সূত্র। এই ইনসিস্টের সূত্রটা হচ্ছে, ইনসিস্টের পর আমাদের একটা অন বসাতে হবে। কি বসাতে হবে? অন। অন বসিয়ে তোমাকে পসেসিভ করতে হবে, যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের পসেসিভ করতে হবে। এখন পসেসিভ তোমরা বোঝো কিনা সেটাকে একটু সংক্ষেপে যদি লিখি, পসেসিভ হচ্ছে, ধরো মি যদি থাকে, মির পসেসিভ হচ্ছে মাই। হি যদি থাকে, হির পসেসিভ হচ্ছে হিস। আচ্ছা, সি যদি থাকে তার পসেসিভ হচ্ছে হার। দে যদি থাকে দের পসেসিভ হচ্ছে দেয়ার। উই যদি থাকে তার পসেসিভ হচ্ছে আবার। তার মানে তোমাকে পসেসিভ করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। মানে অনের পর তোমাকে পসেসিভ করতে হবে, এরপর যে মূল ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যোগ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ আমাকে অন বসাতে হবে ইনসিস্টেডের পরে। 2 নম্বর কাজ যে অবজেক্টটা রয়েছে তার পসেসিভ বানাতে হবে। 3 নম্বর কাজ তার যে ভার্বটা রয়েছে এই ভার্বের সাথে কি হবে বলো? আইএনজি হবে। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই, যেমন দেখো হি ইনসিস্টেড, সে জোরাজুরি করেছিল, মি আমাকে, টু গো দেয়ার, সেখানে যেতে। সে আমাকে জোরাজুরি করেছিল সেখানে যেতে। তো এখানে কি করবো? এখানে করবো হচ্ছে তোমার 3টা কাজ। প্রথমে হি ইনসিস্টেড, ঠিক আছে, ইনসিস্টেড পর্যন্ত ঠিক রাখলা। তারপর 1 নম্বর কাজ একটা অন দিতে হবে। কি দিতে হবে? অন। তুমি একটা অন দাও, দিলাম অন, প্লাস হচ্ছে অবজেক্টের পসেসিভ, এখানে মি আছে, মির কি হবে? মাই হবে। তারপরে হচ্ছে এই যে টু গো রয়েছে, এই টু গোর থেকে গোয়িং হবে, মানে ভার্বের সাথে আইএনজি হবে। 3টা কাজ। প্রথমে অন, ইনসিস্টের পর অন বসাতে হবে, মি থেকে মাই করতে হবে। এখানে যদি হিম থাকতো হিস লিখতাম, এখানে যদি হার থাকতো হারের অবজেক্ট হারি লিখতাম। উই থাকলে আমরা বা আস থাকলে আমরা আওয়ার লিখতাম, মানে অবজেক্টটা লিখতে হবে, মানে পসেসিভটা লিখতে হবে আর কি। গেল। তারপর হচ্ছে এখানে যে 2 প্লাস ভার্ব থাকবে, এই 2 প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। 3টা কাজ, অন, তারপর পসেসিভ, তারপর ভার্বের সাথে আইএনজি দেয়ার। যেমন আরেকটা যদি তোমাকে করতে দেই, দেখো এটা তুমি আমাকে একটা অ্যান্সার বলো তো। যেমন মাই ফাদার, আমার বাবা, ইনসিস্টেড, আমার বাবা জোরাজুরি করেছিল, ইনসিস্টেড মি, আমার বাবা আমাকে জোরাজুরি করেছিল, টু স্টাডি অনার্স, অনার্সে পড়তে আমাকে জোরাজুরি করেছিল। বলো তো এটার অ্যান্সারটা কি হতে পারে, আমাকে বলো তো কমেন্টে। হ্যাঁ, অহেতুক কমেন্টগুলো না করলে ভালো হয়, একটু প্রাসঙ্গিক কমেন্টের দিকে থাকি আমরা। কারণ হচ্ছে অনেকেই কমেন্টগুলোকে ফলো করে, কারণ দেখা যায় তুমি একটা প্রশ্নের উত্তর করলা বা তোমরা একটা
প্রশ্নের গুরুত্বপূর্ণ কথা বললা সেটা সবাই একটু ফলো করে, কাজেই আমরা অহেতুক কথাবার্তা বা পার্সোনাল কথাবার্তাগুলো এখানে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করব, সবাইকে এটা বলতে চাই। ঠিক আছে, অনেকেই করে ফেলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনসিস্ট আর পারসিস্ট দুটোই একবারে বুঝাই দেন। না আরিফুল, এটা তো বুঝাই দিয়েছে তোমাদের, সেদিন বুঝাই দিয়েছে, তো পারসিস্ট এখানে আইনা শুধু শুধু মাঠ গরম করার দরকার নেই। আরিফুল যারা জানো তো জানোই। আচ্ছা, হি ইনসিস্টেড, তাহলে অ্যান্সারটা কি হবে বলো? মাই ফাদার, আমার বাবা, ইনসিস্টেড, আমার বাবা ইনসিস্ট করেছে, তো ইনসিস্টেড পর অন বসবে, তারপর হচ্ছে মি থেকে মাই বসবে। তিনটা কাজ, প্রথমে ইনসিস্টেড পর অন, তারপরে যে মি থাকবে, মিড মাই, যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে কি বলো, সেই অবজেক্ট আর পসেসিভ বসবে। কিন্তু আমরা আজ পর্যন্ত এমন কোনো বাক্য পাই না এই পরীক্ষায় যেখানে মি বাদে অন্য কোনো অবজেক্ট ছিল, কাজেই সবসময় মাই আসে, মানে মি থেকে মাই হয় এটাই আসে। তবে অন্য কোনো অবজেক্ট থাকলেও সেটা আমরা অন্য পসেসিভ করে দিতাম, বাট আমরা দেখি নাই আজ পর্যন্ত যে অন্য অবজেক্ট এসেছে, মি আসছে আজ পর্যন্ত যত ভার্ব আসছে। তারপর টু প্লাস ভার্ব, তাহলে স্টাডি থেকে স্টাডিং, তিনটা কাজ করলাম। তারপরে অনার্স, আমার বাবা আমাকে অনার্স পড়তে জোরাজোরি করেছিল। আমরা এই জিনিসটা বুঝছি কিনা, কারো যদি এখানে কনফিউশন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এটা আমি বুঝি নাই, স্যার আর একটু কনফিউশন আছে আমার। দেখো, তিনটা কাজ করতে হবে, প্রথমে ইনসিস্টের পর অন, তারপর পসেসিভ, তারপর ভার্বের সাথে আইএনজি। আচ্ছা দেখো, ক্লিয়ার, থ্যাংক ইউ। এটা গেল তোমার ইনসিস্ট। এবার আসো আমি তোমাদেরকে ইনসিস্টেড পরে পড়াচ্ছি হচ্ছে প্রেফার। এই প্রেফার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রেফার অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তোমাকে দেখো, প্রথমত প্রেফার, দ্বিতীয় সূত্র এটা প্রেফার। আচ্ছা, প্রেফার মানে হচ্ছে আচ্ছা অধিকতর পছন্দ করা, একটার থেকে একটাকে বেশি পছন্দ করা, অধিকতর পছন্দ করা, অধিকতর পছন্দ করা। এখন তুমি অধিকতর পছন্দ করতে পারো, এটা তুমি দুটি কাজকে পছন্দ করতে পারো, আবার দুটো তোমার হচ্ছে নাউনকে পছন্দ করতে পারো, তোমার ইচ্ছা, দুটি বস্তুকে পছন্দ করতে পারো। এখন মনে করো এখানে কথা হচ্ছে দুটি বস্তু যদি হয়, দুটি বস্তু যদি হয়, এ নম্বর হচ্ছে দুটি বস্তুর ক্ষেত্রে, তাহলে প্রেফার তোমাকে দুটি বস্তুর ক্ষেত্রে যদি হয় তাহলে প্রেফার লিখে, প্রেফার প্রথম বস্তু, তারপর টু দ্বিতীয় বস্তু। আচ্ছা, যেমন আমি যদি এখানে তোমাকে উদাহরণ দেই, যেমন আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। কেমন? এখন তুমি দেখো কোন দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে। চায়ের থেকে আমি কফি বেশি বেশি পছন্দ করি, তাহলে দুটি জিনিস আমাদেরকে পার্থক্য হয়েছে। আচ্ছা, তো দুটি বিষয়, সেটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, তাহলে এখানে আমার দুটি জিনিসের পার্থক্য, আমি বেশি পছন্দ করি, আই প্রেফার, আমি বেশি পছন্দ করি, কফি, কফিকে বেশি পছন্দ করি, টু টি, মানে চায়ের তুলনায় টু টি, আমি চায়ের থেকে কফিকে বেশি পছন্দ করি। তাহলে তোমাকে দেখো দুটি বিষয়ের পার্থক্য বুঝিয়েছে, মাঝখানে টু বসেছে, এই যে প্রথম বস্তু, এই যে দ্বিতীয় বস্তু, তো আমাদেরকে প্রথমে প্রথম বস্তু, তারপর টু দিয়ে, তারপর দ্বিতীয় বস্তু, মাঝখানে একটা টু বসবে, তার মানে প্রেফার কফি টু টি। তারপর হচ্ছে তোমার, যেমন আমি যদি তোমাকে বলি যে আমি আচ্ছা আমি তোমার ফুটবল থেকে ক্রিকেট বেশি পছন্দ করি, বলো তো এটার অ্যান্সারটা কি হবে? এটা বাংলাটা, এটার ইংলিশটা একটু কমেন্টে আমাকে বলো তো। আমি ফুটবল থেকে ক্রিকেট বেশি পছন্দ করি, এটা ফুটবল, এটা বলো আমাকে। আমি ফুটবল থেকে ক্রিকেট বেশি পছন্দ করি, বলো এটার অ্যান্সারটা কি হবে? আমি ফুটবল থেকে ক্রিকেট বেশি পছন্দ করি, দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বা দুটি বস্তুর মধ্যে পার্থক্য, একটা হচ্ছে ফুটবল আর একটা হচ্ছে ক্রিকেট। তো দুটি আমাদের যে বিষয় রয়েছে, তোমার ক্রিকেট এবং তোমার ফুটবলের মধ্যে কোনটিকে বেশি প্রেফার করি? প্রেফার দিয়ে তো চার রুল মানে
চার রুলে প্রেফার পড়ছি, প্রেফারের পর টু বসে, সেটা তো পড়ছি আমরা। প্রেফারের পর দেন থাকলে টু বসে। এটা হচ্ছে প্রেফার দিয়ে আবার পড়তেছি। কেমন সাদ আবিদা, প্রেফার দিয়ে আবার পড়তেছি। পারসিস্ট আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে নাই, পারসিস্ট পরে দেখাবো। আরিফুল ইসলাম সাব্বির মনে করে দিয়ে বিপদে ফেলাইছে, ওটা এখন দরকার নাই, পরে। আচ্ছা, খাদিজা জান্নাত, ঠিক আছে, তা অনেকেই করেছো প্রেফার। আচ্ছা, থ্যাংক ইউ। রিয়া, পারসিস্ট লাগবে না, পরে লাগলে পরে বুঝাবো। আচ্ছা, আমি ফুটবল থেকে ক্রিকেট বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার ফুটবল আচ্ছা টু ক্রিকেট। দেখো মাঝখানে টু বসেছে, দুটি বিষয়ের পার্থক্য। কেমন? এবার আসো, এই পার্থক্যটা আমি যেটা তোমাকে বুঝালাম, এই পার্থক্যটা যদি মনে করো দুটি বস্তুর মধ্যে না হয়, দুটি কাজের পার্থক্য হয়, 2 নম্বর, দুটি কাজের পার্থক্য যদি হয়, তখন আমরা মাঝখানে প্রেফার বসাই। মাঝখানে দুটি কাজ, প্রথম কাজের সাথে সবসময় আইএনজি হবে, মাঝখানে টু বসবে, তারপরে দ্বিতীয় কাজের সাথে আইএনজি বসবে। কেমন? প্রথম কাজের সাথে আইএনজি, দ্বিতীয় কাজের সাথে আইএনজি, মাঝখানে একটা টু বসবে। যেমন এখানে দুটি বস্তুর মধ্যে পার্থক্য ছিল, কফি টু টি, তুমি সংক্ষেপে বলে দিয়েছো, ফুটবল টু ক্রিকেট, এটা সংক্ষেপে বলে দিয়েছো। কিন্তু দুটি কাজের মধ্যে যদি পার্থক্য প্রকাশ করে, তাহলে কিন্তু তোমাকে প্রথম কাজের সাথে আইএনজি দিতে হবে এবং দ্বিতীয় কাজের সাথে আইএনজি দিতে হবে, মাঝখানে একটা টু বসাতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। এখানে তোমাকে দেখতে হবে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য। এখানে লেখা এবং পড়ার মধ্যে পার্থক্য, তাহলে আমি বেশি পছন্দ করি, আমি প্রেফার করি, মানে অধিকতর পছন্দ করি। কাকে বেশি পছন্দ করি? পড়াকে বেশি পছন্দ করি। তাহলে রিডিং, এই যে কাজটা আছে, প্রথম কাজের সাথে ভার্বের সাথে কি হবে বলো? আইএনজি হবে। আর দ্বিতীয় কাজের সাথেও কি হবে? ভার্বের সাথে মাঝখানে টু দিয়ে দ্বিতীয় কাজের সাথে ভার্বের সাথে আইএনজি। রিডিং টু রাইটিং। তো দেখো মাঝখানে টু, দুটি কাজের সাথে আইএনজি, যে দুটি কাজের পার্থক্য বোঝাইছে, তারপরে দুটি কাজের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তোমরা আমাকে এটার অ্যান্সারটা বলো তো, যে মেয়েটি নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে। বলো এটার অ্যান্সারটা কি হবে? মেয়েটি নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে। বলো এটার অ্যান্সারটা কি হবে? মেয়েটি নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে। এখানে টিকিট আগে বসবে না, টিকিট মানে টিকিট কি? ক্রিকেট। ও সরি, হ্যাঁ তাই তো, কোনটা বেশি পছন্দ করি আমার তো খেয়ালই নাই। এটা তো আগে ক্রিকেট আসবে। আচ্ছা সরি, এটা তো খেয়াল নাই, তোমরা আমাকে বলো নাই কেন। আমি ক্রিকেটকে বেশি পছন্দ করি, যেটাকে বেশি পছন্দ করি সেটা আগে আসবে। আই প্রেফার ক্রিকেট। আমি ক্রিকেটকে বেশি পছন্দ করি টু ফুটবল। থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, এটা বলো, মেয়েটি নাচ করার চেয়ে গান করাকে বেশি পছন্দ করে। মেয়েটি নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে। আচ্ছা, তাহলে দি গার্ল, মেয়েটি পছন্দ করে, তাহলে প্রেফার করে, প্রেফার্স, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই প্রেফার্স দিলাম, প্রেফার। এখন দেখো কোন দুটি কাজকে বেশি পছন্দ করে। সে বেশি পছন্দ করে গান করাকে, তাহলে গান করা একটা কাজ, সিঙ্গিং, সিং এর সাথে আইএনজি দিতে হবে, সিঙ্গিং টু। দ্বিতীয় কাজটা কি ছিল বলো? ড্যান্স করা, তাহলে ড্যান্সের সাথে কি হবে? ড্যান্সিং। সিঙ্কিং টু ড্যান্সিং। তোমরা মনে রাখবে দুটি কাজের পার্থক্য প্রকাশ করলে তোমাকে দুটি কাজের সাথে আইএনজি বসবে, মাঝখানে একটা টু বসবে। আর দুটি বস্তুর মধ্যে বা দুটি ব্যক্তির মধ্যে পার্থক্য যখন মেন করবে, তখন আর কোনো আইএনজি বসবে না, তখন হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তু বসবে, তারপর মাঝখানে একটা টু বসবে। এটা হচ্ছে আমাদের প্রেফারের নিয়ম। এবার আসো, প্রেফার দিয়ে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে, আমাদের কিভাবে কারেক্ট করতে হয় সেটা খেয়াল করো। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রেফার দিয়ে এই যে পরীক্ষা আসে সেটা হচ্ছে তোমার কাজ দিয়ে আসে। যেমন এরকম প্রশ্ন থাকে যে
আই প্রেফার আমি পছন্দ করি, আই প্রেফার আমি পছন্দ করি টু সিং, টু সিং দেন টু ড্যান্স। আচ্ছা, তোমাকে দেখো বিভ্রান্ত করার জন্য এই প্রেফারের পরে বিভিন্ন ভাবে বাক্যটা দেওয়া থাকতে পারে, বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। তুমি পরীক্ষায় তোমার কাজ কি? প্রেফার পর্যন্ত তুমি লিখবা। তোমার প্রথম কাজ হচ্ছে তুমি প্রেফার পর্যন্ত লিখবা, যে আই প্রেফার এই পর্যন্ত তুমি লিখবা। লেখার পর এরপর তুমি এই যে অংশটা রয়েছে এর ভিতরে কি আছে, কোনটার কতটুকু বাদ দিব, কিভাবে করবো, এটুকু বাদ, এই চিন্তাই করা যাবে না। ঠিক আছে, তুমি শুধু চিন্তা করবা, এই প্রেফারে পরে পড়বা যে কোন দুটি কাজের মধ্যে পার্থক্যটা বুঝাইছে। তোমার হচ্ছে গানের এবং ড্যান্সের পার্থক্য বুঝাইছে, তাহলে তুমি কি করবা? তুমি করবা হচ্ছে প্রথম কাজটার সাথে আইএনজি দেবা সিঙ্গিং, টু দ্বিতীয় কাজটার সাথে আইএনজি দেবা ড্যান্সিং। এখন যদি বলো স্যার কোনটা বাদ দিয়ে কোনটা করলেন, আমি তো কিচ্ছু বুঝলাম না, তোমার কিচ্ছু বোঝার দরকার নাই। প্রেফারের পরে তুমি যে অংশটুকু যেভাবেই দেওয়া থাকুক না কেন ওনরা ওনাদের মতো তো করে দিক, কোনো অসুবিধা নাই। তুমি শুধু এটি পড়ে বুঝবা কোন দুইটা কাজের মধ্যে পার্থক্য প্রকাশ করছে, কাজ দুইটা বুঝবা, কাজ বুঝে দুইটা কাজের সাথে আইএনজি দেবা, মাঝখানে একটা টু বসাই দেবা। যেমন আমি আরো যদি বাক্য দেই যে শি প্রেফার্স, শি প্রেফার্স সে প্রেফার করে, আচ্ছা তোমার টু রিড দেন টু রাইট। তোমরা এটা আমাকে অ্যান্সারটা বলো তো। সে লেখাকে বেশি পছন্দ করে, পড়াকে বেশি পছন্দ করে লেখার তুলনায়। তুমি প্রেফার পর্যন্ত ঠিক আছে ঠিক রেখে ডান পাশে যা আছে ওটাতে তোমার কাজ নাই, তোমার কাজ হচ্ছে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য প্রকাশ করেছে সেটুকু বোঝো, কাজ দুইটা বুঝো, কাজ দুইটা বুঝে দুটি কাজের সাথে আইনজি দিয়ে মাঝখানে একটা টু বসে দাও। তখন তো চেষ্টা করো তো সবাই, পারো কিনা? আগে ড্যান্স যেটা আগে থাকবে সেটা আগে আসবে, ঠিক আছে? আচ্ছা, শি প্রেফার্স রিডিং টু রাইটিং, থ্যাংক ইউ, এই তো হয়েছে। মানে কোনো হেডেক নেওয়ার কোনো দরকার নাই, কেমন? কোনো হেডেক নেওয়ার কোনো দরকার নাই, তোমাকে করতে হবে কি দেন প্রেফার পর্যন্ত ঠিক রেখে দেখতে হবে কোন দুইটা কাজের মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে শি প্রেফার্স, শি প্রেফার্স আমি কি দেখবো প্রেফার পর্যন্ত ঠিক রেখে কোনটা কি পরিবর্তন হলো, ওটা দিয়ে কাজ নাই। কাজ কয়টা? দুইটা, রিড করা আর রাইট করা। তাহলে রিডিং টু রাইটিং। তাহলে প্রেফারের দরবার খতম, প্রেফারের দরবার খতম, কেমন? প্রেফারের দরবার খতম। আচ্ছা গেল, এরপর আসলে আমরা অ্যাভেল পড়বো। অ্যাভেল 3 নম্বর হচ্ছে অ্যাভেল। অ্যাভেল মানে সুযোগ কাজে লাগানো। এটা দিয়ে আজ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন নেই, তবে টেস্ট পেপারস অনেক প্রশ্ন হয়েছে। অ্যাভেল মানে সুযোগ কাজে লাগানো। আচ্ছা, অ্যাভেল দিয়ে প্রশ্ন থাকলে আমরা অ্যাভেলটাকে ঠিক মতো রাখবো। অ্যাভেলের পর আমাদের প্রথম কাজ করতে হবে সাবজেক্টের সেলফ প্রোনাউন, কি প্রোনাউন? সেলফ প্রোনাউন। তারপর অফ, তারপরে শেষের সুযোগ, সুযোগটি। যেমন দেখো তোমাদের যেমন আই শ্যাল অ্যাভেল, আমি অ্যাভেল করব দি অপরচুনিটি, আমি অপরচুনিটিটাকে বা সুযোগটাকে কাজে লাগাবো। এই যে বাক্যটা আছে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাভেল পর্যন্ত ওকে থাকতে হবে। অ্যাভেল পর্যন্ত আমি ঠিক ঠিক লিখবো, অ্যাভেল পর্যন্ত যা আছে তাই লিখবো। আই শ্যাল অ্যাভেল, অ্যাভেল পর্যন্ত সে যে ফরম্যাটই থাকুক না কেন আমি অ্যাভেল পর্যন্ত লিখবো। লেখার পরে আমি সেলফ যুক্ত প্রোনাউন লিখবো। তাহলে আই কি বলো? মাই সেলফ। তারপর হচ্ছে অফ, তারপর হচ্ছে তোমার সুযোগটা, তাহলে দি অপরচুনিটি। আই শ্যাল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি। সবই ঠিক আছে, মাঝখানে শুধু দুটো ওয়ার্ড ঢুকছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার অ্যাভেলের পরে একটা সেলফযুক্ত প্রোনাউন ঢুকেছে, ওই যে সাবজেক্টের আই যেটা ছিল সেইটার আই শ্যাল, তারপর হচ্ছে অফ, তার একটা দুইটা শব্দ ঢুকেছে, সেলফযুক্ত প্রোনাউন অফ, আর শেষেরটা ঠিক আছে। তোমরা এটা দেখি করো তো। যেমন শি অ্যাভেলড দি চান্স, সে সুযোগটি কাজে লাগিয়েছিল। বলো তো এটার অ্যান্সারটা কি হতে পারে? আচ্ছা, শি অ্যাভেলড দি চান্স, সে চান্সটাকে অ্যাভেল করেছিল। দুটি শব্দ মাঝখানে ঢুকবে,
যে তোমার হচ্ছে দুটি শব্দ মাঝখানে ঢুকবে, দুটি শব্দ মাঝখানে ঢুকবে শুধু। She availed the chance. তো she availed herself, শির জন্য কি বসাতে হয় বলো? herself। তাহলে কি হবে বলো? she availed herself of the chance, of the chance। আমাদের দুইটা শব্দ ভিতরে ঢুকাতে হবে, সেটা হচ্ছে প্রথমে সেলফ অ্যাভেলের পরে সাবজেক্টের সেলফ যুক্ত প্রণয়ন, শির জন্য হারসেলফ, তারপরে অফ। she availed herself of the chance, সে চান্সটিকে অ্যাভেল করেছিল। এই প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষায় প্রচুর আসে। এই যে যে কারেকশন গুলো পড়তেছে প্রচুর আসে, প্রচুর আসে, একটা না একটা আসেই আসে। এই যে তোমাদের কারেকশন গুলো করাচ্ছে, এখান থেকে সব কারেকশন যদি ভালো করে শিখতে পারো, চাকরির জন্য কমপক্ষে 4 থেকে 5টা কারেকশন তোমার অটো হয়ে যাবে, অটো। কেমন? অটো হয়ে যাবে। বিসিএস এ তোমার তোমার গ্রামারে যে আছে, তোমার গ্রামার অংশে তোমার যদি মনে করো অনার্স সেকেন্ড ইয়ারের সম্পূর্ণ গ্রামারটা সুন্দরভাবে শেখো, তুমি বিসিএস এর, আমি সব থেকে বড় চাকরি পরীক্ষার কথাই বলছি, বিসিএস এর তোমার গ্রামাটিক্যাল অংশের কমপক্ষে 7 থেকে 8টা প্রশ্ন তুমি নিশ্চিত পারবা। 25 গ্রামারে হচ্ছে তোমার 15টা প্রশ্ন থাকে, গ্রামার হচ্ছে 20টা প্রশ্ন থাকে। তো 20টার ভিতরে 8 থেকে 9টা প্রশ্ন তুমি, বা কোনো কোনো 10টা প্রশ্ন এই অনার্সের সিলেবাসটা ভালো করে কমপ্লিট করলেই পারবে। এনিওয়ে, অত দিক কাজ নেই, আপাতত পাস করি, তারপরে বিসিএস দেখা যাবে। তো এটা আশা করি বুঝতে পারছি। অ্যাভেল শেষ, তো 3টা জিনিস শেষ করলাম আমরা। শেষ করলাম প্রেফার, আমরা শেষ করলাম হচ্ছে অ্যাভেল, আমরা শেষ করলাম হচ্ছে প্রথমে কি বলো, ইনসিস্ট, প্রেফার, অ্যাভেল। এবার শেষ করবো ইনফার্ম, 4 নম্বর ইনফার্ম। আচ্ছা, ইনফর্ম মানে মূলত জানানো। ইনফর্ম মানে কি? জানানো। তো আমাদের ইনফর্মের পর কাজটা কি? আমাদের ইনফর্মের পর কাজটা হচ্ছে আমরা ইনফর্ম পর্যন্ত ঠিক লিখবো, পরীক্ষায় ইনফর্ম পর্যন্ত ঠিক লিখবো, যেভাবে দেওয়া আছে ইনফর্ম পর্যন্ত ওকে। এরপরে তোমাকে খুঁজে বের করতে হবে জানাবো কাকে জানাবো, সেই ব্যক্তিটা আগে আনতে হবে। তোমাকে কাজ হচ্ছে ব্যক্তিটা আগে আনতে হবে। ব্যক্তিটা আগে এনে ইনফর্মের পর কি আছে ওটা তোমার দেখার দরকার নেই, তোমার আগে ব্যক্তি আনতে হবে। ব্যক্তি এনে তোমাকে অফ বসাতে হবে। অফ বসাইয়া তারপরে যে জিনিসটা জানাবা, মানে সংবাদ হোক, ব্যাপার হোক, সমস্যা হোক, সমস্যা ইত্যাদি, মানে যা জানানো হবে সেটা ইত্যাদি। তা আমাদের কাজ হচ্ছে কয়টা? আমাদের কাজ হচ্ছে প্রথমে ইনফর্মের পর ইনফর্ম পর্যন্ত ঠিক পর্যন্ত লিখবো, লিখে আমাকে ওই বাক্যটি থেকে ব্যক্তি বের করতে হবে, এরপর একটা অফ দিতে হবে, এরপর সংবাদ বা যা জানানো হবে সেটা। 3টা কাজ। পরীক্ষায় আমাদের এরকম বাক্য থাকে, যেমন যে আই শ্যাল ইনফর্ম, আমি জানাবো, দিস নিউজ, এই সংবাদটি, টু ইউ, আমি এই সংবাদটি তোমার কাছে জানাবো। এরকম করে ধর তোমাকে একটা পরীক্ষায় বাক্য দেওয়া থাকলো। এখন আমি এই সংবাদটি তোমার কাছে জানাবো, তাহলে এটাকে তুমি কিভাবে কারেক্ট করবা? প্রথমে তোমাকে, ইনফর্মে লিখি নাই, আই শ্যাল ইনফর্ম, আসলে বয়স হয়েছে, আগের মতো পারি না। আচ্ছা, আই শ্যাল ইনফর্ম, ভুলে যাই। আই শ্যাল ইনফর্ম দিস নিউজ টু ইউ। আচ্ছা ফাইন, তো প্রথমে আসো, আই শ্যাল ইনফর্ম পর্যন্ত লিখি, আই শ্যাল ইনফর্ম, আই শ্যাল ইনফর্ম। এরপরে তাহলে আসবে ব্যক্তি, ব্যক্তি আসবে, তোমাকে খুঁজে বের করতে হবে। ইনফর্ম পর্যন্ত ঠিক আছে, এটা লিখলাম। এরপর থেকে আমাকে ব্যক্তি খুঁজে বের করতে হবে, কাকে জানাবে? তোমাকে জানাবো। তো আগে ব্যক্তি বসবে, তারপর বসবে অফ, তারপর বসবে সংবাদটা, কি সংবাদ জানাবো? দিস নিউজ। I shall inform you of this news, আমি তোমাকে এই সংবাদটি জানাবো, of this news। দেখো বিষয়টা বুঝতে পেরেছো কিনা তোমরা? এটার অ্যান্সারটা বলো তো প্লিজ, দয়া করে। ইনফর্ম, জানাও, ইনফর্ম দিস ম্যাটার, এই ব্যাপারটাকে জানাও, টু দ্য প্রিন্সিপাল। দেখো তো এটা পারো কিনা তোমরা, এটা একটু করে দাও আমাকে কমেন্টে অ্যান্সার করে দাও। প্লিজ ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, প্লিজ ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল। সবাই দেখে পারো কিনা? প্লিজ ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, এটা একটু বলো তো।
টু তো বাদ যাবে, হ্যাঁ টু মুখ কিছু থাকবে না, ওগুলো তো আমাদের দরকার নাই, কি বাদ গেল না গেল ওরা বাদ। কথা হচ্ছে ইনফর্মের পর ব্যক্তি আসবে, তারপর অব আসবে, তারপর ব্যাপার সংবাদ আসবে, এইটাই কি বিষয়। ভিতরে কিছু থাকলে থাকলো, না থাকলে নাই, বাদ গেল না থাকলে ওগুলো দরকার নাই। কথা হচ্ছে আমাকে আগে ব্যক্তি আনতে হবে, ব্যক্তি এনে অব দিতে হবে, তারপর সংবাদ আনতে হবে, সোজা হিসেব। হ্যাঁ থ্যাংক ইউ, তবে ধরতে পেরেছো। তাহলে প্লিজ দয়া করে ইনফর্ম জানাও, ইনফর্ম পর্যন্ত ঠিক আছে, এবার ব্যক্তিটা খুঁজে বের করবা, কাকে জানাবা? দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল। তারপরে হচ্ছে তোমাকে অফ লিখতে হবে, অফ প্রিন্সিপাল, তারপরে অফ, অফ লিখে তোমাকে তারপর কি জানাবা? দিস ম্যাটার, প্লিজ ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার। হলো কিনা দেখো তো, প্লিজ ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার। তাহলে আমরা চারটা জিনিস মোটামুটি শিখলাম। কি কি শিখলাম? এক নম্বরে আমরা শিখলাম ইনসিস্ট, দুই নম্বরে শিখলাম হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে অ্যাভেল, না অ্যাভেল না, প্রেফার। তিন নম্বরে শিখলাম হচ্ছে অ্যাভেল, চার নম্বরে শিখলাম কি বলো, ইনফর্ম। এখন এই চারটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর পরীক্ষা প্রশ্ন আসে। আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন একটু করতে দিচ্ছি, সবাই একটু এক ঝলকে পলকে করে ফেলো। আয় হায় রে, ভেঙে গেছে, মেজাজটা কেমন লাগে, ভেঙে গেছে। এখন সবকটা একবারে দেখাতে পারলে ভালো হইতো, 8টা 9টা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি এইটা করার জন্য সময় দিচ্ছি জাস্ট 1 মিনিট, তিনটা করার জন্য 1 মিনিট সময় দিচ্ছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন, টোটাল 9টা প্রশ্ন, আমি তোমাদেরকে হচ্ছে 3 মিনিট সময় দেবো। তো এটা করার জন্য 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমি এটা সরাই ফেলবো, সবাই করো। আচ্ছা হ্যাঁ, তারপরে করো, তারপরে একটা করো, হ্যাঁ তারপরে 5টা করো, আর 2 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা পরের কটা করো, 4 থেকে 9। দ্য টিচার প্রেফার্স টু রাইট দেন টু ডিকটেট, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 8-এর প্রশ্ন। রিয়া প্রেফার্স টু সিং দেন টু ড্যান্স, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 14 প্রশ্ন। আই প্রেফার রিড দেন রাইট। ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার, ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ। অবশ্যই অ্যাভেল দিয়ে আজ পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই। আচ্ছা থ্যাংক ইউ, তো তোমাদের সব ডান হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে উত্তরগুলো সবাই একটু মিলিয়ে নাও, যেহেতু একটু আগে পড়াইছি, এগুলো সবাই পড়ার কথা। প্রথমটাই কি ছিল? আচ্ছা কি হলো, কি হলো, ছবি করতে গেলাম নাকি? আয় হায়,
আমার ক্যামেরা অন হয়ে গেছে, তো যন্ত্রণা, সরি। আচ্ছা, কি আছে? মাই প্যারেন্টস ইনসিস্টেড মি টু গো টু স্টাডি অনার্স কোর্স ইন দ্য, কোথায়? ন্যাশনাল ইউনিভার্সিটি। আমার বাবা মা আমাকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স কোর্স করার জন্য জোরাজোরি করেছিল। ভালোই করছে, কারণ এখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আচ্ছা, ভালো কথা। তো এখানে দেখো আমাদের কি করতে হবে, ইনসিস্টেটের পরে আমাদেরকে বসাতে হবে অন। তিনটা কাজ করতে হয়, ইনসিস্টেটের পর অন, তারপর মি আছে, মি থেকে মাই, টু স্টাডি আছে, স্টাডিং, তিনটা কাজ করতে হবে। মাই প্যারেন্টস ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। হয়েছে কিনা তোমাদের সবাই একটু দেখো, 9টাই হয়েছে কিনা? 9টাই সবার হওয়ার কথা, কোনোটাই ভুল যাওয়ার কথা না। 2 নম্বর, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে জোরাজোরি করেছিল। তাহলে হি ইনসিস্টেড মি, ইনসিস্টেডের পর তিনটি কাজ করতে হয়, ইনসিস্টেডের পর অন, মাই, মির হচ্ছে মাই, তারপর ভার্বের সাথে আইএনজি। কাজেই তোমার কি হচ্ছে, হি ইনসিস্টেড অন, মি থেকে মাই, তারপর টু গো থেকে গোয়িং। হি ইনসিস্টেড অন মাই গোয়িং, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। 3 নম্বর, দি গার্ল প্রিফার্স ড্যান্স দ্যান সিং। তাহলে দি গার্ল প্রিফার্স, ড্যান্স থেকে ড্যান্সিং, মাঝখানে টু, তারপর তোমার প্রেফার পর্যন্ত ঠিক আছে। প্রেফার পর্যন্ত ঠিক করে তুমি দেখবে যে এরপরে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য। ড্যান্সের সাথে সিং এর পার্থক্য, তাহলে ড্যান্সিং টু সিঙ্গিং। খুবই সহজ কথা। দেখো এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। আচ্ছা ফাইন, এরপর আসো 4 নম্বর, দ্য টিচার প্রেফার্স রাইট দেন টু ডিকটেট। তাহলে তোমাকে দেখতে হবে প্রেফার পর্যন্ত, প্রেফার পর্যন্ত ওকে। এরপর প্রেফারের পরে দুটি কাজ রয়েছে। কোন দুটি কাজ? একটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে আদেশ করা। তো দুটি কাজের সাথে ভার্বের সাথে আইএনজি হবে, রাইটিং টু ডিকটেটিং। প্রেফার পর্যন্ত ঠিক আছে, তারপর দেখতে হবে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য। রাইটের সাথে ডিকটেটের পার্থক্য, তো রাইটিং টু ডিকটেটিং। 5 নম্বর, রিয়া প্রেফার্স টু সিং দেন টু ড্যান্স। প্রেফার পর্যন্ত ঠিক আছে, এরপরে দেখতে হবে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য। গাওয়ার সাথে ড্যান্সের পার্থক্য, তাহলে সিঙ্গিং টু ড্যান্সিং। থ্যাংক ইউ, সব হয়েছে আলহামদুলিল্লাহ, তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো প্রেফার গেল, ও প্রেফার নিয়ে আরেকটা আছে, আই প্রেফার রিড দ্যান রাইট। আমি লেখার থেকে, কি বলছে, আমি পড়ার থেকে লেখাটাকে বেশি, লেখার থেকে পড়াটাকে বেশি পছন্দ করি। প্রেফার পর্যন্ত সব ওকে, তারপর দেখতে হবে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য। রিডিং এর সাথে রাইটিং এর পার্থক্য, মাঝখানে একটু দুটি কাজের সাথে আইএনজি। 7 নম্বর, এটা ভাবা ভুল বেথিরানি যে 23-এ আসছে তোমাদের আসবে না। অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে, অবশ্যই 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 আসতে পারে। এমন না যে এই বছর আসছে আরেক বছর আসবে না, এমনটি কোনো কখনই চিন্তা করবে না। দেখো 22-এ আসছে, 22-এ আসছে না, 22-এ আসছে, 23-এ আসছে, 24-এ আসবে, এটা প্রতি বছর আসে, এগুলো আসবে। কাজে এটা নিয়ে টেনশনে কিছু নাই, এটা আসতেই পারে। 22-এ কিন্তু আসছে। আচ্ছা, ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল। তাহলে ইনফর্ম, আগে ব্যক্তি আসবে, ইনফর্মের পর আগে ব্যক্তি। ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ লিখে কি জানাবো, দিস ম্যাটার। প্লিজ ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার। ইনফর্মের পর, ইনফর্ম পর্যন্ত ঠিক আছে, তারপর ব্যক্তি বসাতে হয়। এই যে আমি ব্যক্তি বসালাম, তারপর অফ বসাতে হয়, আমি অফটা বসালাম, তারপরে আমাকে কি জানাবে সেই ম্যাটারটা জানালাম, ঠিক আছে। 8 নম্বর, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার। তোমার উচিত তোমার বাবাকে ব্যাপারটা জানানো। তাহলে ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য ম্যাটার। তো দেখো ইউ শুড ইনফর্ম পর্যন্ত ঠিক আছে। এরপর কি ব্যক্তি আসবে, ব্যক্তি হচ্ছে ইউর ফাদার, তারপর হচ্ছে অফ, তারপর হচ্ছে কি জানাবে, দ্য ম্যাটার। ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য ম্যাটার। তারপরে 9 নম্বর, ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ। পুলিশের কাছে কেসটি জানাও, ব্যাপারটি জানাও। তাহলে ইনফর্ম পর্যন্ত ঠিক আছে, তারপর ব্যক্তি আসবে, দ্য পুলিশ, অফ লিখে কি জানাবো, দ্য কেস। প্লিজ ইনফর্ম দ্য কেস। আচ্ছা, এটা গেল। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাস প্ল্যানে। ক্লাস প্ল্যানে আমাদের কি ছিল? আমাদের আজকের ক্লাস প্ল্যানে তো আমাদের ছিল কারেকশন রুল 10 এবং বুস্টার 42 থেকে 50। এইগুলো আজকে আর খোলা যাবে না, এগুলো রাতে করবো। না রাতে যেহেতু ফাঁকা রাখছি, এটা রাতে করবো, 8টার সময় করবো। আমাদের যেহেতু দিনে 2টা ক্লাস, মানে প্রতিদিন 2টো ক্লাস হচ্ছে, আজকে 10টার ক্লাসে এই ডব্লিউএস কোশ্চেন এবং রাইট ফর্মস করা যাবে না। এটাকে কানটাই না, আমরা কোথায় নিয়ে আসবো, 15 নম্বর, মানে রাতের ক্লাসে নিয়ে আসবো। তো দেখো আমরা এখন কি করব,
বুস্টার 42 থেকে 50। হ্যাঁ, এই বুস্টার কটা বুঝাই দিই, বুস্টার সাজেশন 42 থেকে 50 কটা বুঝাই দিই। সবাই দেখো, হচ্ছে তোমার আচ্ছা, এগুলো তো পড়ো নাই একটাও, তাই তো? একটাও পড়ো নাই, ভালো কথা। তোমরা একটু এই কটা নিজেরা করো তো দেখি। এই কটা আমি সময় দিই তোমাদেরকে, দেখি কয়টা হয় তোমাদের। খাতায় একটু লেখো কয়টা পারো, খাতায় একটু লেখো। আমি তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি, এই 3 মিনিটের ভিতরে সবাই একটু লেখো তো কয়টা পারো। জাস্ট একটু চেষ্টা করো, পড়াই নেই একটাও। দেখো রাইট ফর্ম অফ ভার্বস আছে, বিভিন্ন জিনিস বিভিন্ন সময় পড়াইছে, তার ভিতরে কিছু মেলে কিনা একটু পড়ো দেখি, কয়টা হয় তোমরা পারো কিনা। আশা ইসলাম, থ্যাংক ইউ, হ্যাপি টিচার্স ডে জানিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, 9 নম্বর রুল পারি না রায়হান। 9 নম্বর রুল মুখস্থ আইটেম, এটা মুখস্থ করতে হবে, যেহেতু ভার্বের কিছু পরিবর্তন, অর্থ জেনে মুখস্থ করতে হবে আর কি। আচ্ছা, এটা কত পৃষ্ঠা, তাই তো? হ্যাঁ, এবার একটু বুস্টার সাজেশনে চলে যাও। বুস্টার সাজেশন হচ্ছে তোমার 42 থেকে 50। এটা হচ্ছে পেজ নম্বর 26। 26 26 26 নম্বর দেখো। স্টে হেয়ার আনটিল আই ডু নট কাম। তারপরে দেখো 3 মিনিট সময় দিয়েছে, 3 মিনিটের ভিতর যে কয়টা পারো, একটা না পারলেও সমস্যা নাই, আমি সবকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে নিজের একটু চেষ্টা করো তো দেখি, কোথাও কখনো পড়ছো কিনা, একবারও চোখে বেঁধেছে কিনা এটা, সেটার জন্য। কারেকশনের নিয়ম কি শেষ? না, নিয়ম এখন শুরু হবে মাহমুদুল আকন্দ। 10টা পর্যন্ত তোমাদের শুধু এবিসিডি পড়ালাম, এবার হচ্ছে আমরা বাক্য রচনা করবো আর কি। এগুলো কি বোর্ডেরও আছে? আচ্ছা, বোর্ডেরও আছে, বিভিন্ন জায়গার আছে। আচ্ছা, ঠিক আছে, সবকটাই বুঝিয়ে দেবো, সবকটাই বুঝিয়ে দেবো। আট নম্বর ভুলে গেলাম। আচ্ছা, ঠিক আছে। যাক, একটাও পড়াই নাই, তার ভিতর যে দুই একটা পারছো এটাই বিষয়, এটা ভালো। এর ভিতরে একটাও বুঝাই নাই তোমাদের, তারপর তো যে তোমরা পারছো এটাই ভালো। ঠিক আছে, তো দেখো যাই কি আছে। 42 নম্বর দেখো, 42 তে কি বলছে? স্টে হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই ডু নট কাম। আনটিল আই ডু নট কাম, খেয়াল করো এখানে নোটটা হচ্ছে তোমার আনটিল, নোটটা হচ্ছে আচ্ছা আনটিল এবং আনলেস এরপর, আচ্ছা এরপর ডু নট, ডাজ নট বাদ যায়, থাকলে বাদ যায়। কি বলছি যে আনটিল এবং আনলেস এর পর ডু নট বা ডাজ নট থাকলে বাদ যায়। কেন বলতো? আনটিল মানেই হচ্ছে নেগেটিভ, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত। এখন তুমি যদি ডু নটটা রাখো তো আনটিল এমনি নেগেটিভ, আবার যদি ডু নট রাখো তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? এর জন্য স্টে হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই ডু নটটা বসবে না, বলবে আনটিল আই কাম, মানে ডু নটটা বাদ যাবে। আনটিল এবং আনলেস এর পর যদি তোমার কি থাকে, ডু নট বা ডাজ নট থাকে, তাহলে ডু নট বা ডাজ নট বাদ যায়। যেমন আমি তোমাদের একটা বাক্য বলি, যে কি বলে, যে ইফ আনলেস ইউ ডু নট স্টাডি, আনলেস ইউ ডু নট স্টাডি, তুমি যদি পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। আচ্ছা বলো তো এটার আনসারটা কি হবে? এটার আনসারটা কি হতে পারে? যে আনলেস ইউ ডু নট
স্টাডি, তুমি যদি পড়াশোনা না করো ইউ উইল ফেল, তুমি ফেল করবে। বলো তো এটার আনসারটা কি হতে পারে? দেখো তো, আনলেস ইউ স্টাডি, আনলেস ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল। বলো। গুড, সাইরা খাতুন বলে দিয়েছো আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। সাবাস। তাহলে আনলেস ইউ স্টাডি, নট, ডু নটটা বাদ চলে যাবে, ডু নট আসবে না। কেমন? আমরা জানি আনলেস এবং আনটিলের পর ডু নট কথাটা আসে না। হ্যাঁ, তোমরা অনেকেই বলে দিয়েছো, থ্যাংক ইউ। তাহলে আনলেস এবং আনটিলের পর ডু নট বা ডাজ নট কথাটা আসলে বাদ যাবে। 43 নম্বর তোমাদের গতকালকে পড়াইছিলাম, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। তোমরা জানো যে ডিগ্রিগত ভুল, আমরা দুয়ের মধ্যে পার্থক্য প্রকাশ করলে বেটার বসে, বেস্ট বসে না। দিস ইজ দ্য বেস্ট নয়, বেটার অফ দ্য টু। কম্পারেটিভ ডিগ্রি আমরা যদি দুয়ের মধ্যে পার্থক্য বোঝালে কম্পারেটিভ ডিগ্রিটা বসে। তো দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, দিস ইজ বেস্ট হয় না। 44 বলেছে হি ইজ এ ফেমাস থিপ। এটা তো শব্দের অর্থগত ভুল। ফেমাস মানে বিখ্যাত। চোর কখনো বিখ্যাত হয় না, চোর হয় কুখ্যাত। তার জন্য বলতে হবে হি ইজ আ নটোরিয়াস থিপ। চোর কখনো বিখ্যাত হয় না, চোর হয় কি বলো? কুখ্যাত। তার জন্য হি ইজ এ নটোরিয়াস থিপ, বিখ্যাত হয় না। শব্দের অর্থগত ভুল, ফেমাস থেকে নটোরিয়াস বসলো। আচ্ছা, তারপর আসো 45। ডু ইউ নো, তুমি কি জানো, হু ইজ হি? আমাদের বাক্যের মাঝখানে যদি ডব্লিউএস থাকে, আমি নোটটা যদি লিখি সেটা হচ্ছে বাক্যের মাঝখানে ডব্লিউএস থাকলে তারপরে, বাক্যের মাঝখানে ডব্লিউএস থাকলে তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব বসে। সাবজেক্ট প্লাস ভার্ব বসে। তাহলে আগে সাবজেক্ট তারপর ভার্ব। তাহলে আগে সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো। দেখো এখানে বলেছে ডু ইউ নো, তুমি কি জানো, হু ইজ হি? ওনারা বলেছেন আগে ডব্লিউএস এর পর আগে অক্সিলারি, তারপরে আগে ভার্ব, তারপর সাবজেক্ট বসিয়েছে। এটা হবে না, আগে সাবজেক্ট তারপর ভার্ব, অর্থাৎ ডব্লিউএস এর পরে আগে সাবজেক্ট, হিটা সাবজেক্ট তারপরে ভার্ব। যেমন এরকম একটি বাক্য যদি তোমরা করতে দেই যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবা, হোয়ার, কোথায়, হোয়ার ইজ দ্য হসপিটাল, বা হোয়ার ইজ দ্য প্লেস, কোথায় স্থানটা আছে। আমাকে একটু এটা বলতো কারেক্ট আনসারটা। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবা, হোয়ার ইজ দ্য প্লেস, কোথায় স্থানটা রয়েছে। এখানে এটা কারেক্ট আনসারটা কি বলো? ডব্লিউ যদি মাঝখানে থাকে তাহলে আগে সাবজেক্ট তারপর ভার্ব, আগে সাবজেক্ট লিখে তারপরে ভার্ব বসাতে হয়। একটু বিজ্ঞাপন দেই, বিজ্ঞাপন বিরতি তোমরা সবাই করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি, তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করে নিতে পারো। শেষ সময়ে জাস্ট এক সপ্তাহ যদি এই সময় বইটি ভালো করে ইউটিলাইজ করতে পারো, নিশ্চিত তুমি পাস করে যাবে। সো এখনো যারা সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। ক্যান ইউ টেল মি হোয়ার দ্য প্লেসেস? Can you tell me where the place is? Right. Can you tell me where the place is? স্থানটা কোথায় আছে, তুমি কি বলতে পারবে? আচ্ছা, গেল এটা। 46 ইউ শুড নট বিহেভ কাওয়ার্ডলি, তোমাকে ভীরু বা কাপুরুষের মতন আচরণ করা ঠিক না। দেখো কাওয়ার্ডলি, কাওয়ার্ড হচ্ছে একটা নাউন। এই কাওয়ার্ডের সাথে এলওয়াই দিলে এটা অ্যাডভার্ব হয়ে যাওয়ার কথা, মানে এটা অ্যাডভার্ব হয় না। এখানে মূলত অ্যাডভার্ব বুঝিয়েছে, তো অ্যাডভার্ব কথাটা কখনো এখানে হয় নাই, কারণ নাউনের সাথে এলওয়াই দিলে কখনো অ্যাডভার্ব হয় না, সেটা অ্যাডজেক্টিভ হয়। তো এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, একটা বাক্যের শেষে কখনো অ্যাডজেক্টিভ বসতে পারে না। কাওয়ার্ডলি কথাটা আসলেই ভুল। কাওয়ার্ড তো একটা নাউন। কেমন? কাওয়ার্ড হচ্ছে একটা নাউন, কাওয়ার্ডের সাথে এলওয়াই, এটা হয় না। এটা মূলত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে হতো। তো এখন আমাদের বাক্যের শেষে বসে অ্যাডভার্ব, মানে কিভাবে তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমাকে অ্যাডভার্ব বসাতে হবে, কিন্তু এখানে কাওয়ার্ডের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্বটা হয় না। তাহলে অ্যাডভার্বটা করবো কিভাবে? আমরা দুই ভাবে করতে পারি। এই কাপুরুষতার সাথে বা কাপুরুষের মতো সে কথা বলেছিল বা আচরণ করেছিল, তা তোমার উচিত নয় কাপুরুষের মতন আচরণ করা। এখানে কাওয়ার্ডলি কথাটা পরিবর্তন করে কাপুরুষের মতো, এটা আমার ইংরেজিতে আনতে হবে। কিভাবে আনা যায়? ইন কাওয়ার্ডলি ম্যানার, এটা হয়। কাওয়ার্ডলি যেহেতু অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন দিলে হয়ে যায়
ইন কাওয়ার্ডলি ম্যানার মানে হচ্ছে কাপুরুষের মতো তোমার কথা বলা উচিত নয় বা আচরণ করা উচিত নয়। আবার এটাকে এভাবেও করা যায়, লাইক এ কাওয়ার্ড, ইউ শুড নট বিহেভ লাইক এ কাওয়ার্ড, তোমার ভীরুর মতো বা কাপুরুষের মতো আচরণ করা উচিত নয়। দুইভাবেই করা যায়। আমরা এই কাওয়ার্ডলি কথাটা ভুল, কারণ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, তো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়, মানে সরি নাউনের সাথে এলওয়াই, নাউনের সাথে এলওয়াই দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তো এটা অ্যাডভার্ব হয় নাই, সো অ্যাডভার্ব বানাতে হলে ইন কাওয়ার্ডলি ম্যানার বলতে পারো অথবা লাইক এ কাওয়ার্ড মনে করতে পারো। এটুকু মোটামুটি বুঝলেই হয়। আশা করি তোমরা ধরতে পেরেছো। এটা মুখস্থ করতে হবে, রাইট, কাওয়ার্ডলি ম্যানার মুখস্থ করে নাও, ইন কাওয়ার্ডলি ম্যানার অথবা লাইক এ কাওয়ার্ড, দুইটার যেটা একটা। তারপর 47 দেখো, 47-এ বলেছে শুদ্ধ ওয়াকড ফাস্টলি, শুদ্ধ জোরে জোরে হেঁটেছিল টু দ্য স্টেশন, স্টেশনের দিকে। দেখো কিছু কিছু শব্দ আছে যাদের ক্ষেত্রে তোমার এলওয়াই হয় না, যেমন ফাস্টলির সাথে এলওয়াই হয় না। ফাস্টলি মানে ফাস্ট মানেই দ্রুত, এটাই অ্যাডভার্ব। সো ফাস্টের সাথে এলওয়াই দিলে, অ্যাডভার্বের সাথে এলওয়াই দিলে সেটা বাহুল্য হয়ে যায়। আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিতে পারি। তো ফাস্টলি থাকলে কারেকশনে সবসময় ফাস্ট লিখবা, কেমন? হার্ডলি থাকলে সবসময় হার্ড লিখবা, লেটলি থাকলে সবসময় লেট লিখবা, এগুলো মুখস্থ রেখো। আর রং থাকলে কি লিখবা? রাইট লিখবা। তো এই রং রাইট এটা আসলে তেমন একটা খুব বেশি আমাদের আসে না, পরীক্ষায় আসে ফাস্টলি। দেখো ফাস্টলি থাকলে কি লিখবা? ফাস্টলি থাকলে ফাস্ট লিখবা, হার্ডলি থাকলে লিখবা হার্ড, তারপর লেটলি থাকলে লিখবা লেট। তো শুদ্ধ ওয়াক ফাস্টলি নয়, ফাস্ট টু দ্য স্টেশন। ফাস্টলি বলতে কোনো কথা পৃথিবীতে হয় না, ফাস্ট। আচ্ছা গেল। 48 হচ্ছে নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ। তোমাদের আর্টিকেলের নিয়ম যাদের আগে পড়াইছি তারা জানো, যদি দুটি ব্যক্তির মধ্যে তুলনা প্রকাশ করে তাহলে আর্টিকেল দি ব্যবহৃত হয়। তো নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, এখানে নজরুলকে শেলির সাথে তুলনা করা হয়েছে। তো নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এরপর আসো 49, দি ম্যান ওয়াজ হাং ফর মার্ডার। তোমরা জানো যে হ্যাং এর দুইটা আছে, একটা হচ্ছে হ্যাংড, হ্যাংড মানে ফাঁসি দেওয়া, ফাঁসির ক্ষেত্রে, আর শুধু হাং মানে ঝুলানোর ক্ষেত্রে, সাধারণভাবে ঝুলানোর ক্ষেত্রে। তো এখানে বলছে দি ম্যান ওয়াজ হাং ফর মার্ডার, লোকটিকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। তাহলে হাং কথাটা হবে না, হ্যাংড হবে। মূলত কারেকশনের ক্ষেত্রে হ্যাংড থাকলে হাং হয়, হাং থাকলে হ্যাংড হয়। এটা হচ্ছে অটো নিয়ম, অটো সূত্র, কেমন? আচ্ছা 50 নম্বর আমরা রাইট ফর্ম অফ ভার্বসে পড়েছি, লেস্ট থাকলে মূল ভার্বের আগে শুড বা মাইট বসে। তো এখানে শুডটা মিসিং ছিল, তার জন্য এখানে আমরা রাইট ফর্ম অফ ভার্বস থেকে এটা পেয়েছি। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো পাছে ভয় হয় তুমি ট্রেনটাকে মিস না করে ফেলো। হয়েছে না তোমাদের? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানেই রাখবো। তো আমাদের কিছু টপিক বাকি ছিল, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য ওই টপিকগুলো আমরা রাতের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। রাতে আমাদের যে 10টার সময়, রাত 8টার সময় যে ক্লাস আছে সেটাই আমরা বিগত বছরের প্রশ্নগুলো ওই ক্লাসে করবো। তবে এখন সারা দিনের মধ্যে তোমার যে পড়া, সেটা হচ্ছে সারা দিনের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস 61 থেকে 90 পর্যন্ত পড়ে রাখবে বাসায়। অ্যান্টোনিম 11-12 মুখস্থ করে রাখবে, চেঞ্জিং 13-14, এটা সন্ধ্যার সময় বই ধরে বসলেই হবে। আমি যেহেতু 8টায় ক্লাস নেব, তোমরা মাগরিবের নামাজটা পড়ে বা যাদের অন্য ধর্মের আছে ধর্মের কাজগুলো করে তোমরা সন্ধ্যার সময় বইয়ের কাছে বসে তোমরা এইটুকু পড়াটা কমপ্লিট করে ফেলবে। এসে যতদূর পারো ফিমেল এডুকেশনটা মুখস্থ করে ফেলো। তোমাদের এই হচ্ছে পড়াটা দেখে নাও সবাই। রাইট ফর্ম অফ ভার্বস 61 থেকে 90 পর্যন্ত রিভাইজ করো, অ্যান্টোনিম 11-12, চেঞ্জিং 13-14, আর রাইট এসেটা এটা। যেটুকু যে পড়া দিচ্ছে এটুকু তুমি বাসায় একটা চ্যালেঞ্জ নিয়ে, নিজের মধ্যে একটা প্রেশার নিয়ে তুমি এটা পড়ে ফেলো, কেমন? তো আমি রাত 8টায় তোমাদের সাথে দেখা হবে। আর যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশনটি সংগ্রহ করনি বা এই ক্লাসটি যেহেতু আমি বাইরে দিচ্ছি, তো যারা রেকর্ডেড ক্লাস দেখছো, রেকর্ডেড ক্লাসের পাশাপাশি যদি শেষ করা দিনের জন্য তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে তুমি কিন্তু আরো সুন্দরভাবে বা নিশ্চিতভাবে পাশ করার একটা জায়গা চলে যেতে পারবে। এটা হচ্ছে ক্লাস। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের সকালের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। রাত 8টায় আবার আমাদের ব্যাচে ক্লাস রয়েছে, তো তোমরা সবাই 8টা ক্লাসে উপস্থিত হবে, সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।